This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. সত্যি সত্যি বাঙালি ছাড়তে জানে, শিখে গেছে, শেখার মানে শেষ তো নেই। আর আজকের থেকে কবের থেকে বলুন তো, বাঙালি তাদের মতো দানবীর। কাদের মতো? ওই দাতা কর্ণ যাকে বলতেন, নিজের জীবনের ওই কবচ কুণ্ডল পর্যন্ত যিনি দান করে দিতে পারেন, অথবা হর্ষবর্ধন, মহারাজা হর্ষবর্ধন, তিনি শেষ মুহূর্তে নিজের পরিদেহ বস্ত্রটাও নাকি দান করে দিতেন। এরকম বাঙালি সব দিয়ে দিতে পারে, সব ছেড়ে দিতে পারে। আমাদের মতো কজন এরকম ছাড়তে পারে বলুন তো? আমরা ছেড়েছি বলেই তো টাটাদের এই গাড়ি কারখানাটা গুজরাট পেয়েছে। সত্যি বলছি, হ্যাঁ, কোথাও গিয়ে না কি মনে হয় আমাদের মতো এরকম সর্বত্যাগী জাতি ভারতে আর কোথাও একটাও আছে কিনা সন্দেহ। নিতে নয়, আমরা যেন দিতেই এসছি। এবং মাঝে মধ্যে এর জন্য নিজেদের পিঠ চাপড়াতে ইচ্ছে করে, জানেন তো? মনে হয় যে নিজেদের ঢাক নিজেরাই পেটাই। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজায়? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. দেখুন, আজকে না সিরিয়াসলি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। মানে নর্মাল সময় এটা হয় না, কিন্তু আজকে হচ্ছে। আজকে না নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না, জানেন তো? মনে হচ্ছে আজকের দিনটা নিজেদের পিঠ চাপড়ানোর জন্য একদম আদর্শ দিন, বা নিজেদের ঢাক পেটানোর জন্য একদম পারফেক্ট। কারণ আমাদের একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, একটা অভ্যেস। কারণ ব্রিটানিয়া এ রাজ্যে তাদের কারখানাটা বন্ধ করে দিচ্ছে। এই তারাতলায়, কলকাতার তারাতলায় ব্রিটানিয়ার যে ইউনিটটা ছিল, সেটার ঝাঁপ বন্ধ হয়ে গেছে, জানেন তো? ভাবুন একবার, এ রাজ্যে যে কোম্পানির গোড়াপত্তন, সেই ব্রিটিশ আমলে যে কোম্পানিটা আমাদের রাজ্যে এই কলকাতা শহরেই পথ চলা শুরু করেছিল, সেই কোম্পানিটা আমাদের রাজ্য থেকে চলে যাচ্ছে। মানে জন্মস্থানের সঙ্গে তার সম্পর্কটা ঘুচিয়ে দিচ্ছে, যাচ্ছে। কারণ আমরা যেতে দিচ্ছি। ভাবুন তো, এর থেকে বড় স্যাক্রিফাইস কি আর কিছু হতে পারে? আর বাংলা আর কিছু কি করতে পারতো? এরপরেও বলবেন যে আমরা এরকম স্যাক্রিফাইস আর কত করব? বাঙালি জিলিপি সন্দেশ ছাড়া কিছু কি ছাড়েনি। এই সমস্ত বলা হতো চিরকাল, জানেন তো? ওই অসুখ বিসুখ হওয়ার পরে নাকি শুধু আমরা জিলিপি সন্দেশ ছেড়েছি। এখন দেখলেন তো, আমরা কত বড় বড় জিনিস ছেড়েছি, কত স্বার্থ ত্যাগ করেছি। আমাদের কি ইচ্ছে করে না কিছু পেতে? নিশ্চয়ই করে। হ্যাঁ, কোথাও গিয়ে যেন কি মনে হয় জানেন তো, আমাদের শরীরে না অদ্ভুতভাবে একই সঙ্গে ভোগীর লোলুপতা আর সন্ন্যাসীর উদাসীনতাটা কেউ একটা ইনজেক্ট করে দিয়েছে। তার ফলে আমরা চাই অনেক কিছু, কিন্তু তারপর তার থেকে অনেক বেশি ছেড়ে দিই। এই দেখুন না, এ রাজ্যে আমরা খালি বলি আমাদের চাকরি চাই, টাকা চাই, ছেলেপুলেদের এই বেকারত্ব আর সহ্য হচ্ছে না, তাই এদের জন্য কর্মসংস্থান চাই। অথচ দেখুন, তার জন্য যেটা লাগবে শিল্প, সেটা তো এ রাজ্যে আসছে না, শিল্পায়ন হচ্ছে না, ফলে কাজের সুযোগও হচ্ছে না। এসব তো অনেক পরের কথা। আমরা তো এ রাজ্যে তৈরি হওয়া যে শিল্প এখানকার সংস্কৃতিতে মিশে গেছিল, যে শিল্প বাঙালির অভ্যেসের সঙ্গে নিজেকে মিশিয়ে দিতে পেরেছিল, সেই শিল্পকেও তো আমরা ধরে রাখতে পারছি না। যে কোম্পানির বিজ্ঞাপন দেখে
বাঙালি একটা সময় বলতো এটা আমার, সেটাও তো চলে যাচ্ছে। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে জানেন তো, এরকমভাবে ছাড়তে থাকলে শেষ পর্যন্ত আমাদের হাতে কি থাকবে বলুন তো? সুকুমার রায় থাকলে বলতেন পেন্সিল, কিন্তু দেখুন আমাদের যা দয়ার শরীর না, সেটাও থাকতো তো। ইন্ডাস্ট্রিও চলবে, ডেডিকেটেড রেলের লাইনও হবে, এবং এখানে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি চলবে আগামী দিন। শিল্প সম্মেলন আছে, শিল্প কই? জেলায় জেলায় শিল্প মেলা আছে, শিল্প কই? এই প্রশ্নেই বারবার জেরবার হতে হয় সরকারকে। রাজ্য সরকারের বিড়ম্বনা আরও বাড়িয়ে তারাতলার কারখানার ঝাঁপ বন্ধ করে দিল ব্রিটানিয়া। গত কয়েক বছর ধরেই প্রক্রিয়া চলছিল, এবার পাকাপাকিভাবে তালা ঝুলল কারখানার গেটে। বিপাকে অস্থায়ী কর্মীরা, বিপাকে পড়েছেন স্থানীয় দোকানদাররাও। কারখানা বন্ধ মানে তো কাস্টমারও কম, চলবে কিভাবে? আজকে ব্রিটানিয়া বন্ধ হয়ে গেল, তো আর কি রইল? সবকিছু আস্তে আস্তে চলে যাচ্ছে। 30-40টা ডেলি গাড়ি আসতো, আমরাও তো মানে মরে গেছি। আমরা আবার কি করতাম, পাশের বন্ধুদের বলতাম আমাদের এখানে বিডিয়া কোম্পানি আছে, ঠিক আছে, এখানে অনেক মানুষ চাকরি করে, উঠে গেল, বন্ধ হয়ে গেল। শুধু তো পেটে টান নয়, বিশ্ববিখ্যাত এক সংস্থার বাংলা ত্যাগ মানে রাজ্যের ভাবমূর্তিতেও ধাক্কা লাগা। বিশেষ করে যে সংস্থার পথ চলা শুরু এই বাংলায়। 1892 সালে কলকাতায় ব্রিটানিয়ার প্রথম কারখানা। মাত্র 295 টাকার বিনিয়োগে শুরু হয় কলকাতার কারখানা। সেই ব্রিটানিয়ার এখন 13,000 কোটির টার্নওভার। বিশ্বের 80টি দেশে ছড়িয়ে রয়েছে ব্রিটানিয়ার ব্যবসা। এমন স্বনামধন্য সংস্থার কারখানার তালিকা থেকে বাংলার নামটা মুছে গেল, এর দায় কার? থাকবে না, কোনো কোম্পানি থাকবে না পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি সরকার থাকলে, এরা পরিষ্কার বুঝে গেল। শুধু ব্রিটেনে না, কলকাতা বন্দর এলাকায় 15টা কারখানা বন্ধ হয়েছে এই মমতার জমানায়। খৈতান ফ্যান, বি পাম্প, অসংখ্য এরকম 15টা নাম। কোনো পদক্ষেপ নেই, সরকার তো জানেই না। সরকারের প্রতিনিধি রয়েছে, ইউনিয়ন রয়েছে, টিএমসি 2 ইউনিয়ন আছে, 2জন প্রেসিডেন্ট, জানে না এ হয় কখনো? রাজ্য সরকার কি আদৌ ব্রিটানিয়াকে ধরে রাখার চেষ্টা করেছিল? তারাতলায় কারখানার নোটে গাছ মুড়োনোর দিন প্রশ্নগুলো তুলতে হবে না? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ওই লাস্টের যে টিউনটা, টিং টিং টিটিং, ব্রিটেনের বিজ্ঞাপনের এটা সিগনেচার টিউন, জানেন তো? এটা শুনলেই হ্যাঁ 2-4টে কথা মনে পড়ে যায়। তখন আমাদের বয়স যখন কম, তখন রেডিওতে ব্রিটানিয়ার অ্যাডটা শুনতাম, তারপরে এরকম টিং টিটিং টিং। কিন্তু তার আগেরটা তো মুখস্থ হয়ে গেছিলো, নামটা মুখস্থ হতো না, কিন্তু ওই লাইনগুলো মুখস্থ হয়ে গেছিলো। দাদু খায়, নাতি খায়, থিনেরা রুট বিস্কুট, 8 দশকের বিজ্ঞাপনী লাইন। বিজ্ঞাপনটা এখন আর মার্কেটে নেই, কিন্তু বিজ্ঞাপনের ওই লাইন দুটো মনের মধ্যে থেকে গেছে, জানেন তো? আমি শিওর আপনাদের অনেকের মনের মধ্যে ওটা গেঁথে রয়েছে, থাকবে, শেষ দিন পর্যন্ত থাকবে। কারণ কোথাও গিয়ে একটা যেন বার্তা ছিল লাইনটার মধ্যে, একটা ধারাবাহিকতা, একটা পরম্পরার ছোঁয়া ছিল। আমাদের বাঙালি সংস্কৃতি, তার মধ্যে যেন টিকে থাকার বার্তা ছিল। যে বিস্কুট দাদু খেত, সেই বিস্কুট নাতিও খায়। একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এগিয়ে যাওয়া কিছু চিন্তাভাবনা, কিছু অভ্যেস কি অসাধারণভাবে ধরে ফেলা হয়েছিল ওই লাইন দুটোতে। আর এখানে এই প্রশ্নটা, জানেন তো, মোক্ষম কৌতূহল হচ্ছে যে কোম্পানিটা তাদের বিজ্ঞাপনে এরকম টিকে থাকার বার্তা দিয়েছিল, প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা অভ্যেসকে বহন করে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছিল, সে কোম্পানিটা তাদের বাংলার কারখানাটা কেন বন্ধ করলো বলুন তো? খুব জানতে ইচ্ছে করছে। মনে রাখবেন যে ব্রিটিশদের হাতে গোড়াপত্তন হয়েছিল, কিন্তু ব্রিটানিয়া কোম্পানি ইংরেজদের কাছ থেকে একটা সময় কিনে নিয়েছিল একটা বাঙালি প্রতিষ্ঠান গুপ্ত ব্রাদার্স, যার মালিক ছিলেন নলিন চন্দ্র গুপ্ত। যে শিল্প ব্রিটিশদের থেকে এক বাঙালি কিনে নিয়েছিলেন একটা সময়, সেই প্রতিষ্ঠান বাংলা ছেড়ে চলে যাওয়ার পেছনে
কিছু না কিছু কারণ তো আছে। সেই দায়টা আপনার আমার সবার নেই, মানে কে কে এই গোটা বিষয়টার দায়ভারটা বহন করার জন্য বলবেন যে আছে, আমরাও খানিকটা দায় নিচ্ছি, এটা ভাবার একটা প্রয়োজনীয়তা নেই। দেখুন, ব্রিটানিয়া কোম্পানির তরফে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। শুধু কি জানা গেছে, তারা ওই তারাতলার কারখানার যারা স্থায়ী কর্মী ছিলেন তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন। কিন্তু যেটা শোনা যাচ্ছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ, ভাবার মতো বিষয়। বছর 6 আগেই নাকি ব্রিটানিয়া কোম্পানি এ রাজ্যে তাদের কারখানাটা সম্প্রসারণের চেষ্টা করেছিল, কিন্তু তারা নাকি সরকারি কোনো রকম সহযোগিতা পায়নি। শ্রমিক সংগঠনগুলো তারাও নাকি কোনো রকম সহযোগিতা করেনি। অবশ্য শ্রমিক সংগঠন আর কবে আমাদের এখানে এই শিল্পের সঙ্গে সমঝোতা বা সহযোগিতা করেছে? লড়াই, বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভ এইগুলোর সঙ্গে তারা সহযোগিতা করেছে। দেখুন, মুদ্রা তাহলে কি দাঁড়ালো? সদিচ্ছা আর সহযোগিতার অভাব। এই জন্যই নাকি ব্রিটানিয়া বাংলাকে একেবারে টাটা বাই বাই করে দিচ্ছে বলে শোনা যাচ্ছে। দেখুন, সরকারি সহযোগিতা আর ইউনিয়নের সদিচ্ছা, এই দুটো বিষয় কি তাহলে আমাদের রাজ্যে একেবারে ওই ডুমুরের ফুলের মতো কোনো বস্তু নাকি? যা আছে শোনা যায় কিন্তু দেখা যায় না। এবং সেটার একটা পরম্পরা আছে, জানেন তো, ওই তো বামফ্রন্টের আমল থেকে 2008-9 সাল থেকেই ব্রিটানিয়ার এই তারাতলা ইউনিটে নাকি শ্রমিক অসন্তোষ শুরু হয়েছিল। তারপর তৃণমূল আমল এসছে, কিন্তু ওই অসন্তোষ বা ওই পরিবেশের কোনো রকম পরিবর্তন হয়নি। ওই বললাম, পরম্পরা, ধারাবাহিকতা সেরকম একই জিনিস চলছিল। দেখুন, বাঙালি অনেক কিছু ছাড়লেও না এই জুলুমবাজি জিনিসটা মাঝে মধ্যে একদম এমনভাবে আঁকড়ে ধরে, কিছুতেই ছাড়তে পারে না। সেটা তো অবশ্য বর্তমান মুখ্যমন্ত্রীর বিভিন্ন কথাবার্তাতে আজকেই একদম পরিষ্কার বুঝে গেছি, এটাই আসল। আসানসোল, হাওড়ার মতো শিল্পাঞ্চলে ওই শিল্পপতিদের ধমকানো চমকানো হচ্ছে বলে তো অভিযোগ উঠেছে। সেই অভিযোগ যখনই মুখ্যমন্ত্রীর কানে গেছে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের ওই শ্রমিক নেতাদের সতর্ক করেছেন। কিন্তু সেই সতর্কবার্তায় যদি কাজ হয়ে থাকে তাহলে আজকেও কি মুখ্যমন্ত্রীকে এরকম আফসোস করতে হতো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বিধায়কদের সাবধান করেছেন, বলেছেন কারখানার গেটে যেন টাকা তোলা না হয়। অর্থাৎ তার আগের কথায় বা আগের যে সতর্কবার্তা তিনি দিয়েছিলেন তাতে কিন্তু রোগটা সারেনি, তাই তাকে নতুন নতুন দাওয়াই দিতে হচ্ছে। একটাই প্রশ্ন, জানেন তো, ওষুধ পাল্টালেও শিল্পের শরীর সুস্থ হবে কি? নাকি শিল্পের শরীরে এ রাজ্যে যে রোগগুলো বাসা বেঁধেছে সেগুলো যে কোনো ওষুধকেই ধোঁকা দিতে পারে, মানে একেবারে ওই বলে না মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে গেছে? তাহলে তো একটাই ভবিতব্য, মৃত্যু। আমরা কিন্তু বাংলার কোনো ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করি না, কখনো পয়সা নিই না আমাদের পার্টি থেকে। আর কারো পার্টি থেকে কমিশন খাওয়ার কথাও আমরা কখনো সাপোর্ট করি না। যারা এই টাকাগুলো করছেন তারা নিজের পকেটে ঢোকাচ্ছেন, এটা পার্টির কাজে লাগে না, পার্টি পায় না, এটা মাথায় রাখবেন। আর আমার দরকারও নেই, আর পার্টি 1 টাকা নয়ও নয়। আমি স্টেট বলছি, দরকার হলে ভিক্ষে করে খাবো, কিন্তু এটা আমি করতে দেবো না। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গে একটার পর একটা একই কলকারখানা নেই, অল্প যা আছে সেগুলো এইভাবে গুটিয়ে যাওয়া এবং ব্রিটানিয়ার মতো বিস্কিটের কারখানা গুটিয়ে যাওয়া ভীষণভাবেই আনফর্চুনেট। এবং এটা দ্রুত তথ্য সত্য সামনে আসা দরকার যে কোন অসুবিধার মুখে দাঁড়িয়ে গুটিয়ে গেল। 140 কোটি ভারতবাসী তাকে সম্মান করে। সেই টাটা কোম্পানিকে যখন সিঙ্গুর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেদিনই পশ্চিমবঙ্গের শেষ দিন ধরে নেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিতে, যেখানে বিশ্ব বাংলার কথা বলা হচ্ছে, যেখানে এত বড় বড় 10,000 কোটি টাকা নিয়োগ হচ্ছে এই গ্লোবাল সামিটে, বিশ্ব বাংলা বেঙ্গল গ্লোবাল সামিটে। তারপরেও কেন কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে? আসলে কথাটা হচ্ছে পরিবেশ, কাজ করার মতো পরিবেশই নেই। যদি কোনো কারণে ওই কোম্পানির বিস্কুটের কোনো একটা কারখানা কোনো কারণে কোনো সমস্যায় থাকে, আপনারা দেখবেন রাজ্যে আরও একাধিক বিস্কুট কারখানা তৈরি হয়েছে, নতুন বিস্কুট প্রোডাকশন চলছে, বহু মানুষ চাকরি পাচ্ছে। ফলে কোনো একটা সেক্টরের কোনো একটা সংস্থা
তার কোনো ব্রাঞ্চ যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমরা আশা করি তাদের ম্যানেজমেন্ট সেটা দেখে নেবেন। কিন্তু তার সঙ্গে রাজ্যের সামগ্রিক শিল্প পরিস্থিতির তুলনা করে যারা নেতিবাচক কথা বলছেন, ভুল করছেন। ঠিকই, আজকে ইতিবাচক কথা বলারই দিন আর কি। আমাদের বুঝে নিতে হবে যে হরিদ্বার আর স্বর্গদ্বার দুটোই এক আর কি, রিপ্লেসমেন্ট হিসেবে পারফেক্ট আছে। অথবা কুণাল ঘোষ যেটা বললেন সেটাকে আপনি নাকের বদলে নড়ুন বলেও ধরতে পারেন। তার কথা মাথায় রেখেও বলছি, জানেন তো, 3টে জিনিস মনে রাখবেন, মনে রাখতে হবে, সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক, মনে তো রাখতে হবে, কারণ এগুলো ফ্যাক্ট। প্রথমত, এই ব্রিটানিয়ার ব্যবসা তো এখন বিশ্বজুড়ে, বিশ্ব বাংলা থেকে কারখানা গুটিয়েছে, কিন্তু ব্রিটানিয়া বার্ষিক 13,500 কোটি টার্নওভারের একটা বিশাল কোম্পানি। আগামী 5 বছরের মধ্যে ওই বার্ষিক টার্নওভার 15,000 কোটিতে নিয়ে যাওয়াটা তাদের লক্ষ্য। তারা সেই লক্ষ্য পূরণ করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু যদি পূরণ করে তাতে যে বাংলার এইখানকার কারখানার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, যেখান থেকে তারা শুরু করেছিল সেই জায়গার কোনো অবদান থাকবে না, সেটা তো মেনে নিতে হবে। দ্বিতীয়ত, বাংলার কারখানা গুটিয়ে নিলেও স্থায়ী কর্মীদের গ্রেড অনুযায়ী কত কম্পেনসেশন দেওয়া হয়েছে জানেন? ক্ষতিপূরণ কত দেওয়া হয়েছে? কাউকে 22 লাখ, কাউকে 13 লাখ, এই রকম লেভেলের ক্ষতিপূরণ দিয়েছে কোম্পানি। অর্থাৎ তার মানে তাদের কোনো টাকা পয়সার সমস্যা নেই, এটা ধরে নিতেই হবে। এবার তৃতীয়ত, 2021 সালে উত্তরপ্রদেশ আর উড়িষ্যা, আর 2023 সালে বিহার, এই 3 জায়গায় নতুন করে বিনিয়োগ করেছে ব্রিটানিয়া কোম্পানি, জানেন? এবং এই 3 রাজ্যে বিনিয়োগের পরিমাণটা শুনবেন, 600 কোটি টাকারও বেশি। এই বিনিয়োগটার কিছুটাও কি বাংলায় আসতে পারতো না? আসেনি, তার বদলে পুরোটাই চলে গেল। তাহলে কি দাঁড়ালো? অন্য রাজ্যে শ্রমিকরা ব্রিটানিয়ার বিস্কুট বানাবেন, সারা দেশ খাবে, আমরাও খাবো। এই যেরকম এখন আমরা ওই টাটা টিয়াগো এই সমস্ত গাড়িগুলো চড়ি আমরা, মানে এই রাজ্যের মানুষেরা, তেমনি এই রাজ্যের বাসিন্দারাও ব্রিটানিয়ার বিস্কুট খাবেন, কিন্তু সেটা এখানকার তৈরি না, অন্য জায়গার তৈরি। ভাবছেন তো, বিস্কুটের কথা হচ্ছিল, হঠাৎ করে সেখান থেকে এই টাটা টিয়াগো গাড়িতে কেন চলে গেলাম? কারণ আছে, কারণ আমাদের ত্যাগের নমুনা টাটার ওই গাড়ি, আমরা বুঝতে পারিনি। কথা ছিল সিঙ্গুরে টাটারা ন্যানো বানাবে, সেই কারখানা আন্দোলনের ঠেলায় তো এখান থেকে চলে গেল গুজরাটের সানন্দে। এবার সেখানে ন্যানো বানানো কিন্তু বন্ধ হয়ে গেছে, কারখানা সেটা বন্ধ হয়নি। ওই একই জায়গায় একই কারখানায় টাটা এখন এই টিয়াগোর মতো অন্যান্য গাড়িগুলো তৈরি করে। অর্থাৎ শিল্পের চাহিদা মেনে যা যা করার দরকার তারা সেখানে করেছে, এবং তার ফলে তার চারপাশে বিরাট অনুসারী শিল্প তৈরি হয়েছে। সানন্দের চেহারাটাই বদলে গেছে। আর আমাদের এখানে বাংলায় সিঙ্গুরের জমি, সেই কারখানা, সেখানে তো এখন গরু চলে। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাতায়াতের সময় কারখানার কঙ্কালের দিকে তাকিয়ে বলি, মা কি হইতে পারতেন আর কি হইয়াছেন, কি হতে পারতো আর কি হয়েছে বাংলায়। হ্যাঁ, তার রিপোর্ট আছে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে গত 10 বছর ধরে সেই রিপোর্টগুলো পেশ হয়, আপনারা জানতে পারেন সেগুলো। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি, পুরো এই রিপোর্টগুলো ভর্তি। কিন্তু শিল্পপতিরা এই সম্মেলনে এসে যেটা বলেন সেটা বাস্তবে কি হয়, সেগুলো কি চোখে দেখা গেছে এখন অবধি? ঠিক ওই লেভেলে যা প্রতিশ্রুতি ছিল সব বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, নাকি ওই শিল্প সম্মেলনে এসে শিল্পপতিরা যেটা বলেন না সেটা ওই মিউচুয়াল ফান্ড টান্ডের যে বিজ্ঞাপনী একটা তলায় লাইন থাকে না, ছোট্ট করে খুদে খুদে করে লেখা থাকে সতর্কবার্তা, সেই রকম এই রাজ্যে বিনিয়োগ কি ঝুঁকি সাপেক্ষ? ভাবছেন তো, হঠাৎ এত বিরাট জায়গায় চলে যাচ্ছি একটা কারখানা নিয়ে। আসলে আমরা তো আদার ব্যাপারী, আমাদের তো শুধু ভাণ্ডারেই লক্ষ্মী। শিল্প টিল্পের বিষয়টা তারাই ভালো বলতে পারবেন যাদের
বাণিজ্যে লক্ষ্মী বসত করেন, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, তারা আবার বাংলায় বসত করেন না, অথবা যারা করতেন তারাও আর বাংলায় থাকতে চান না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বিক্রির কোনো অসুবিধা নেই, কোম্পানিটা এখনো লাভজনক অবস্থায় আছে, কিন্তু এই ফ্যাক্টরিটা বলছে লাভজনক অবস্থায় ছিল না, এই ফ্যাক্টরিটা লোকসান করতো। শুনেছি যে এখানে 900 কোটি টাকা টার্নওভার। সুতরাং এবং যে কোনো দোকানে গিয়ে কেউ বিস্কুট বলে না, বলে 1 প্যাকেট ব্রিটানিয়া দিন। তো সেরকম যার প্রোডাক্ট ইমেজ, যার ব্র্যান্ড ব্রিটানিয়ার মতো যার ব্র্যান্ড ইমেজ, এরকম একটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, এটা ভাবা যায় না। তাহলে কেন বন্ধ হয়ে গেল? এর হয়তো অন্তর্নিহিত কোনো কারণ আছে যেটা আমাদের জানা নেই। একটা সময় ছিল জানেন তো, যখন কলকাতার প্রায় সব কটা ওই বড় বড় সরকারি ব্যাংকের তাদের সদর দপ্তরটা ছিল এখানেই ছিল। এবার ব্রিটানিয়ার মতো বহু বেসরকারি সংস্থার হেড অফিস ছিল কলকাতায়, আস্তে আস্তে সব সরে গেছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। রাজারহাট নিউ টাউনে ঘটা করে আমাদের সিলিকন ভ্যালি বানানো হয়েছে, তার জন্য জমি বরাদ্দ করা হয়েছে, সব করেছে রাজ্য সরকার। কিন্তু সেখানকার জমিগুলো এখনও বেশিরভাগই ফাঁকা। তবে সব জমি ফাঁকা থাকে না, সব জমি এরকম ফাঁকা পেলে ফাঁকা রেখে দেবে এরকম না। এই যে মাঝেরহাটে পোর্ট ট্রাস্টের জমি পড়ে রয়েছে, সেই জমি ফাঁকা থাকেনি, জবরদখল হয়ে গেছিল। বন্দর কর্তৃপক্ষের জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছিল। হাইকোর্ট অবশ্য নির্দেশ দিয়েছিল যে সেগুলো ভাঙতে হবে, প্রয়োজনে ওখানকার থানা তারা বাড়তি পুলিশ ফোর্স নিয়ে গিয়ে সেগুলো ভাঙবে। আজ সেই দখল তুলতে গিয়ে পুলিশকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, ওই বেল অর্ডার নিয়ে দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রশাসনকে। ভাবুন তো একবার, যেখানে হাইকোর্ট বলার পরেও দখলদারদের তুলতে পুলিশ এরকম হিমশিম খায়, সেখানে ভুল ধরবেনটা কি? যে যত বেশি পড়ে তত বেশি জানে, তবু একটু জানার চেষ্টা করা যাক। জীবন বিজ্ঞানের পাতা উল্টানো যাক। মানুষের শরীরে ছাঁকনির কাজ করে কিডনি। দূষিত রক্ত প্রবেশ করলে শুরু হয় পরিশ্রুত করার কাজ। কিডনি রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে আলাদা করে, শরীরে পরিশ্রুত রক্ত ফেরত পাঠায় আর দূষিত পদার্থগুলোকে শরীরের বাইরে বের করার বন্দোবস্ত করে। এক কথায় যাকে বলে রেচন প্রক্রিয়া। সেই রেচনের কাজ রাজনীতিতে কিভাবে হয়, কিভাবে ছাঁকা হয় দূষিত পদার্থ। রাজনীতির থেকে দূষিত পদার্থ ছেঁকে আলাদা করা রেচন প্রক্রিয়া শুনে ভাবছেন তো এটা ওই সোনার পাথর বাটির মতো কথা বলছি? আরে নেতারা তো মানুষের জন্যই রাজনীতি করেন, তাই মানুষের স্বার্থেই জানা দরকার রাজনৈতিক নেতারা কিভাবে এই দূষিত জিনিসপত্রের থেকে নিজেদের আলাদা করেন। কোন প্রক্রিয়া সেটা সম্ভব হয়, সেজন্য আজ আরও কিছু কথা আপনাদের বলবো। তার মধ্যে কেমিস্ট্রি থাকবে, তার মধ্যে জীবন বিজ্ঞান থাকবে, আর সবথেকে বড় কথা রাজনীতি থাকবে, এবং সব কিছুর মিলেমিশে সেই কথাগুলো থাকবে যে কথাগুলো আজ না বললেই নয়। একটা কথা আছে, প্রথম রাতে বিড়াল মারা। সবাই শুনেছেন, আমরা সবাই শুনি, বিশেষ বিশেষ সময় তো বেশি করে শুনি। কিন্তু মুশকিল হচ্ছে বাঙালি শোনে, কিন্তু করে কজন দেখাতে পারে আমার খুব সন্দেহ আছে। দেখুন, সাহেবরা আগে এই কথাটা এনেছিল, তারা ইংরেজিতে বলতো, আর তার থেকে বাঙালিরা শিখে নিয়েছে, কিন্তু কাজের কাজ করতে পারেনি। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু নতুন করে সেটা শেখালেন এবং দেখালেন কাকে বলে উপযুক্ত সময় বেড়াল না
কাক মারা সেটাকে বলে। রক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে। কোন গ্রুপের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন? নিশ্চিতভাবেই যা সেই গ্রুপটা যারা ওই রামকৃষ্ণ মিশনের জমি দখল করেছিল, সেই গ্রুপটা যাদের একটা সময় কেজিএফ গ্যাং বলে শোনা যাচ্ছিল আর কি, তাদের কথাই নিশ্চয়ই বলেছেন, কারণ উত্তরবঙ্গে এছাড়া তো আর কিছু মনে পড়ছে না। এবং গোটা বিষয়টা যে উনি নজর রেখেছিলেন এবং তার মনে হয়েছে যে এটার সম্পর্কে একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, এবং সেই কঠোর ব্যবস্থা নিতে গিয়ে যদি নিজের দলের ওখানকার মেয়র বা যিনি প্রাক্তন মন্ত্রী বিধায়ক তাকে সরাসরি সবার সামনে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে হয় বা বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেওয়াও প্রায় বলতে পারে, সেইটার থেকেও তিনি পিছপা হননি। কারণ ওটাই একই সঙ্গে এদিনের মুডে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন যে একটা কাক মেরে, যেটা বললেন, বাকি কাকদের শিক্ষা দেওয়া, সেই কাজটা তিনি করলেন। এবার কোন কাক, কে কাক, কাকে এইভাবে দেখছেন তিনি সেটা পরের কথা, কিন্তু উদাহরণ দিয়েছেন তিনি, নিজেও কি একদম সে অনুযায়ী কাজ করলেন না? হাতে কলম কি একদম দেখালেন না? দেখুন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক গল্প ছিল, এক ব্যোমকেশ, সেই গল্পে লিখেছিলেন যে দাঁড় কাক মারলে পাপ হয় না। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় গল্পটা পড়েছেন, তিনি যেভাবে ওই কাক মেরে ঝুলিয়ে রাখার কথা বললেন, তাতে মনে হলো তিনি পাপের কথা এক্ষেত্রে মাথাতেই আনছেন না, কারণ তার চোখে এটা একটা বড় পুণ্যের কাজ, কারণ এটা মানুষের জন্য কাজ। এবার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেটাই প্রথম প্রশ্ন, কাকে কাক বললেন? যাদের গ্রেফতার করতে বললেন তারা তো ওই শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া, সেটা তো বললাম, আবাসিকদের তুলে অপহরণ করে যারা রামকৃষ্ণ মিশনের জমিটা জবরদখল করতে ছাড়েনি, কিন্তু মেরে ঝুলিয়ে বাকিদের বার্তা দেওয়ার কথাটা, একটা মাফিয়াকে মেরে সব মাফিয়াদের বার্তা দেওয়ার কথা, মানে এ দুটো কি ওই রকমই? তার জন্য তো সাংবাদিক বৈঠকের দরকার নেই, পুলিশকে ফ্রি হ্যান্ড দিলে এসব তো এক রাতের মামলা। যোগী উত্তরপ্রদেশে করে দেখিয়েছেন, তা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু সেইগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন? তিনি তো সমালোচনা করেছিলেন। তাহলে এটা আসলে কয়েকজন নেতাকে ধমকে সব নেতা কর্মীকে বার্তা দেওয়া, সেটাই হবে। না হলে এভাবে প্রকাশ্যে বৈঠক করা কেন? এর আগে যখন তিনি বৈঠক করলেন ওই সাংসদদের সঙ্গে, সেই বৈঠকেও তিনি অনেক কথা বলেছিলেন, কিন্তু সেগুলো এভাবে তো প্রকাশ্যে আসেনি। আমরা শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার কক্ষে বকাঝকা করেছেন, কিন্তু তখন কি লিখতে হতো যে সূত্রের খবর এই, সূত্রের খবর ওই, এক্ষেত্রেও তাই করতে পারতেন, আমরাও আবার সূত্রের খবর বলে দেখাতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ধমক দিচ্ছেন, কি ভাষায় ধমক দিচ্ছেন এবং কেন ধমক দিচ্ছেন, সেটা কি রাজ্যবাসী সরাসরি জানতে পারতেন? ভায়া মিডিয়া হয়তো কিছু কিছু ছিটকে ছাটকে বিভিন্ন রকম হয়ে তাদের কাছে পৌঁছতো, কিন্তু আজকে রাজ্যের মানুষ সরাসরি দেখলেন, মুখ্যমন্ত্রী দেখালেন তাদের। তিনি দেখালেন কি? তিনি নিজের দলের নেতাদেরও রেয়াত করেন না। এবার সেইখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভাষায় সেই প্রশ্নটার কথা মনে পড়ে যাচ্ছে, তাহলে খারাইল কি? জমি মাফিয়া রয়েছে, বেআইনিভাবে পুরো করা দেয় হয়, কারখানার থেকে চাঁদা নেওয়া তাও হয়, অবৈধ বাড়ির লাইসেন্স দেওয়া হয়, বেআইনি পার্কিং হয়, ফুটপাত দখলদারি
তাও হয়। এগুলো সব কটা মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এবং যেটা মুখ্যমন্ত্রী বলেননি সেটা আমরা বলে দিচ্ছি। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। TV9 বাংলাকে আজ বিরাট সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী আজ রাজ্যের পুরসভা ধরে ধরে ওই কেলেঙ্কারির পর্দাফাশ করেছেন, আর এই সব কটা কেলেঙ্কারির খবর আমরা করেছিলাম। কুৎসার অভিযোগ তাহলে আর খাটছে না, তাই না? বরং আস্থার সার্টিফিকেট পেয়ে গেছি আমরা, দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কথা কিছুটা তিক্ত হলেও আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? মাঝের হাটেই হাতে গরম প্রমাণ। পোর্ট ট্রাস্টের জমি দখল করে তৃণমূলেরই পার্টি অফিস। হাইকোর্টের নির্দেশে পার্টি অফিস ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। সোমবার দিনভর উত্তেজনা ছড়ায়। বিকেলের দিকে অ্যাকশনে নামার সুযোগ পায় পে লোডার। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের এই বৃদ্ধাও অসহায়। অভিযোগ, তার বাড়ি পার্টি অফিস বানিয়ে দখল করে রেখেছে রাজ্যেরই শাসক দল। মুখ্যমন্ত্রী বলেছেন, খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো। কারা ভরাট করছে? টাটকা অভিযোগ উঠেছে কলকাতা পুরসভাতেই। 125 নম্বর ওয়ার্ডে ঠাকুরপুকুর এলাকায় পুকুরের মধ্যে পাঁচিল উঠে গেছে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা ভজা। তার দাপটে অতিষ্ঠ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। সোমবার ভজার হাতে এক প্রতিবাদী মহিলা প্রহৃত হয়েছেন বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? মুখ্যমন্ত্রীর ডোজের পরেই ঘুম ভেঙেছে পুলিশের। হাতিবাগান থেকে সেক্টর 5 সন্ধ্যাতেই শুরু অ্যাকশন। রাস্তা জবরদখল হটাতে ফুটপাতের দোকানে দোকানে ঢুকে শাসানি পুলিশের। এতদিন চোখে পড়েনি কারো? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, I will throw them out. শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। নবান্ন সভাঘরের বৈঠক থেকে বারবার তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলর, বিধায়ক, পুলিশ, এসডিও, ডিএম টাকা তোলা নিয়ে সবাইকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে খাচ্ছেন। কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। জনসেবক চেয়েছেন মুখ্যমন্ত্রী, 10 দিনের মধ্যে ভালো লোক চেয়েছেন। পাবেন কি? তার মানে সরকারকে বদনাম করার চেষ্টাটা আমরা সংবাদ মাধ্যম করি না, শাসক দলের নেতারাই সেই কাজটা যথেষ্ট দায়িত্ব নিয়ে করে দেন। আজ বললেন তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই। এবং আজ তিনি ওই পুরসভাগুলোর চেয়ারপারসন, আধিকারিক আর জেলা শাসকদের যে বৈঠকে ডেকেছিলেন, সেখানে তো নাম করে এক একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন, কাউকে ছাড়লেন না। এবং দেখতে দেখতে আমার মনে হচ্ছিল, এবং ভাবুন কে কাঠগড়ায় দাঁড়াননি। মন্ত্রী সুজিত বসু, তার বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। গৌতম দেব, তার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। একটা সময় তৃণমূলে ছিলেন রথীন চক্রবর্তী, হাওড়া পুরসভার মেয়র ছিলেন, তার কথা বলেছেন, তাকে ছাড়েননি। তিনি এখন অবশ্য বিজেপিতে চলে গেছেন। অরূপ রায়, তাকে ছাড়েননি। বিভিন্ন দিকে তিনি একদম পুরো নির্দিষ্ট করে, এমনকি কোন পুরসভা কাজ করছে, কোন পুরসভা কাজ করছে না, সব কিছু বুঝিয়ে দিয়েছেন। এবং প্রত্যেকের জিনিসটা মানুষের সামনে এমনভাবে তুলে ধরেছেন, তখন মনে হচ্ছিল এই বার্তাটা তিনি কাদের দিচ্ছেন? মানুষকে দিচ্ছেন, ভোটারদের দিচ্ছেন। কী বার্তা দিচ্ছেন?
প্রথম কথা, বিরোধীদের যা যা বলার ছিল যাবতীয় কিছু তাদের বক্তব্য কেড়ে নিলেন, তাদের আর বলার কিছু পড়ে রইল না। দ্বিতীয়ত, কোথাও গিয়ে তিনি টের পেয়েছেন যে মানুষের মধ্যে একটা ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল, বিশেষ করে এই বিভিন্ন পুরসভা বা বিভিন্ন নেতা নেত্রীদের কাজকর্মে। সেই জায়গাগুলোকে তিনি অ্যাড্রেস করলেন, তিনিই সব কথা বললেন, তিনিই অভিযোগ করলেন, তিনিই শাস্তি দিলেন। লোকের সামনে কি দাঁড়ালো? মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই যাবতীয় কিছু লক্ষ্য রাখেন, কোনো কিচ্ছু তার নজরে এড়ায় না। অথচ দেখুন, এই বিষয়গুলো ছিল, দীর্ঘদিন ধরে ছিল, এগুলো ছিল বলেই কিন্তু এই বিভিন্ন পুরসভা এরিয়ায় এবার তৃণমূলের ভোটের ফল খারাপ হয়েছে তুলনায়। অনেক ওয়ার্ডে তারা পিছিয়ে, অনেক ভোটে তারা পিছিয়ে গেছেন। এটা কি সব এমনি এমনি? এই বিভিন্ন অভিযোগগুলো ছিল, কোথাও গিয়ে তাদের মনের মধ্যে কাজ করেছিল। সেই জন্যেই মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোথাও গিয়ে এমনভাবে যারা যারা এর জন্য দায়ী আর কি নির্দিষ্ট করে দিলেন যে এরা দায়ী, এদের জন্য হয়েছে। অথচ যখন তিনি এই বার্তাটা দিলেন, এই এতগুলো নাম, বড় বড় নাম, নেতা মন্ত্রী, এটাই তো লোকের মনে মনে চলে এলো। সবার আগে এখন মুখে মুখে ঘুরবে মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এইটা বলেছেন, মুখ্যমন্ত্রী এটাকে সরাসরি আঘাত করেছেন, কিচ্ছু না নজরে এড়ায় না। এখন কিন্তু এই আলোচনাগুলো চলবে এবং তার আড়ালে যে যে কারণে যে যে জায়গাগুলো ওই মানুষের মনে ছিল বলে তারা ভোট দেননি এই পুরসভাগুলোতে, সে বিষয়গুলো কিন্তু আপাতত ধামাচাপা পড়ে গেল। কারণ মানুষের মধ্যে তো একটা আশা তৈরি করে দিতে পারলেন মুখ্যমন্ত্রী, তিনি নজর রাখছেন, তিনি ব্যবস্থা নেবেন। ওই বলছিলাম না যে কেমিস্ট্রি, বায়োলজি, সব প্রসেসগুলোর কথা আপনাদের বলবো, সেগুলো তো এই জন্যেই। আপনাদের কিডনির কথা বললাম বায়োলজিতে, জীবনবিজ্ঞানে কিডনির কাজ দূষিত পদার্থগুলোকে রক্ত থেকে ছেঁকে বার করে দেওয়া। তৃণমূলের ক্ষেত্রে তো সেই কাজটাই মুখ্যমন্ত্রী করলেন। আরেকটা জিনিস দেখলাম জানেন তো, কেমিস্ট্রিতে এটা হয়, বিভিন্ন ধরনের বস্তু যখন মিশ্রিত থাকে সেগুলোর থেকে একটার থেকে আরেকটাকে আলাদা করতে গেলে বেশ কিছু প্রসেস থাকে। কখনো গিয়ে সেটাকে বলে ছাঁকনির মাধ্যমে করা হয়, ছাঁকা হয়, বা কখনো সাবলিমেশন করা হয়। কিছু উদ্বায়ু পদার্থ থাকলে সেগুলোকে হিট দিয়ে সেগুলোকে বাষ্পীভূত করে আবার তারপর কোথাও গিয়ে সে ঘন করে ঠান্ডা করে তারপর সেগুলোকে আলাদা করা হয়। এরকম বিভিন্ন প্রসেস আছে। মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রসেসের মাধ্যমে প্রথম যেটা করলেন, যাবতীয় বিষয় থেকে নিজেকে আলাদা করে দিলেন। তারপরের ধাপে এই যাবতীয় অন্যায়, যাবতীয় অভিযোগ থেকে সরকারকে আলাদা করে দিলেন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। তারপর যারা পড়ে থাকলো তারা থাক, তাদের বিরুদ্ধে তিনি খড়গহস্ত। সুতরাং এই বার্তাটা চলে গেলে দল, সরকার এবং তিনি সবাই আস্তে আস্তে ওই দূষিত পদার্থগুলোর থেকে যে আলাদা, এগুলোর ছোঁয়ার থেকে যে মুক্ত, সেটাই লোকের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেই কাজটাই মুখ্যমন্ত্রী করলেন এবং সেই জন্য আজকে যারা ডাক পেয়েছিলেন বিভিন্ন, বললাম বিভিন্ন পুরকর্তা, আধিকারিক, জেলাশাসক, এদের যে ডেকেছিলেন, সেখানে বাদ পড়েছিল পুরুলিয়ার ঝালদার, নদিয়ার তাহেরপুর পুরসভা। তার মধ্যে নদিয়ার তাহেরপুর বাম পরিচালিত পুরসভা, পুরুলিয়ার ঝালদার পুর বোর্ডটা কার সে নিয়ে কনফিউশন এখনও কাটেনি। শুরুতে সেখানে কংগ্রেস জিতেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি, যে শুধুমাত্র তৃণমূল পরিচালিত পুরসভাগুলোকেই তিনি ডেকেছেন, কারণ তাদের তিনি ধমক দিতে পারবেন, বাকি দুটো পুরসভা তার কথা কেন শুনবেন, এরকমই একটা বলেছেন। একদম প্র্যাকটিক্যাল কথা বলেছেন। কারণ নর্মালি এই পুরসভাগুলোর কিন্তু একটা স্বাধীন একটা অস্তিত্ব আছে জানেন তো। তারা নিজেরা এমনকি ট্যাক্স শুদ্ধ বসাতে পারে এবং সরাসরি মুখ্যমন্ত্রী বা দলনেত্রী তার কথা শোনার দায় তাদের মধ্যে নাও থাকতে পারে। সেটাই তো দাঁড়ালো, যার জন্য তিনি বললেন যে ওই দুটো পুরসভাকে, সেটা স্বীকার করে নিচ্ছেন, পরিষ্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, যে ওই দুটো পুরসভাকে তিনি এইভাবে নির্দেশ দিতে পারবেন না, কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। তার মানে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী নন, তৃণমূল কংগ্রেস নেত্রী মিটিংটা ডেকেছিলেন।
সেটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটা পুরসভা সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী বললাম স্বাধীন। মুখ্যমন্ত্রী আর যে সুরে ধমকালেন তার নিজের দলের কর্মীদেরই দেওয়া যায়। কোনো স্বাধীন পুরপ্রধান সেই ধমক কিন্তু নাও শুনতে পারেন, কিন্তু পুরসভা ধরে ধরে মুখ্যমন্ত্রীকে ধমকটা দিতে হলো কেন? এটা তো সবথেকে বড় প্রশ্ন। সেই কারণটাও কিন্তু আপনাদের আগে বলছিলাম, এবং সেটা আমরা ভোটের ফল ঘোষণার দিন থেকে লাগাতার দেখিয়ে চলেছি। এই লোকসভা নির্বাচনে তৃণমূলের পারফরমেন্স যতই চোখ ধাঁধানো লাগুক, এই রাজ্য জুড়ে শহরাঞ্চলের মধ্যবিত্ত বাঙালি কিন্তু তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। বিজেপি আর তৃণমূলের মোট ভোটের গ্যাপ এক্ষেত্রে মাত্র 42 লক্ষ। 42টা লোকসভায় যদি ভাগ করে দেন এই গ্যাপটাকে, তাহলে লোকসভা পিছু 1 লক্ষ। এবার সেই 1 লক্ষ ভোটকে যদি 7টা বিধানসভা দিয়ে ভাগ করেন, কারণ একটা লোকসভায় 7টা বিধানসভা থাকে, তাহলে গড়ে 15,000-এরও কম ভোটের ব্যবধান। এই 15,000-এর গ্যাপটা তৃণমূল ধরে রাখতে পারছে কেন? কারণ লক্ষ্মীর ভাণ্ডার আর সংখ্যালঘু ভোট। এবার শহুরে শিক্ষিত মধ্যবিত্ত ভোটার তারা কেন মুখ ফিরিয়েছে? ওই দুর্নীতির জন্য। এবার মুখ্যমন্ত্রীর পক্ষে দুর্নীতি স্বীকার করা সম্ভব নয়, কারণ তারই সরকার। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত ঠেকাতে সেই সরকার কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করেছে, কিন্তু শহুরে ভোটাররা যে ভোট দেননি তাতেই তো পরিষ্কার। মুখ্যমন্ত্রীর দুটো ব্যাখ্যা দিয়েছে। প্রথম ব্যাখ্যা, পুরো প্রতিনিধি আর নেতাকর্মীদের খারাপ কাজের জন্য সরকারের বদনাম হয়েছে, অর্থাৎ কারা সরকারকে বদনাম করেছে সেটা দেখলেন তো, এটার মধ্যে দল নেই কিন্তু। আর দ্বিতীয় ব্যাখ্যা, বেশ কিছু জায়গায় অবাঙালি ভোটারের সংখ্যা বেড়েছে, যারা বিজেপির ভোটার হয়ে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, সেটা কিন্তু সাম্প্রতিককালে তিনি যে সমস্ত কথা বলেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা, এবং এর তাৎপর্য কিন্তু বিশাল। এই কথাটা যখন শুনেছিলাম তখন থেকেই মনে হচ্ছিল যে আমাদের বাংলায় বোধহয় একটা পরিবর্তন আসছে, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আশঙ্কা প্রকাশ করেছেন যে একটা সময় নাকি আসবে যখন বাংলায় কথা বলার লোক খুঁজে পাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে দলের থেকে সরকারকে আলাদা করলেন, তারপর সরকারের মধ্যেই নেতা মন্ত্রীদের একাংশকে বিঁধলেন, আর গোটা মন্ত্রিসভার থেকে নিজেকে আলাদা করে নিলেন, মন্ত্রীদের ধরে ধরে তিরস্কার করলেন। বিচারের আদালতে খোদ মমতাই অপরাধীর কাঠগোড়ায় তার মন্ত্রীদের তুললেন। আর সেখানে দর্শকের ভূমিকায় কারা রইল? ভোটাররা। তাদের জন্য বার্তা কী রইল? বাঙালি জাত্যাভিমান। তাহলে বিরোধীদের জন্য কি পড়ে রইল? বিরোধীদের কাজটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করে দিলেন। বিজেপি বলছে মানুষের মুড বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উঁচু দরের রাজনীতিক, তো এই ভোটের রাজনীতি বুঝতে তার এতটুকু অসুবিধা হয় না। বিজেপি কি তাকে আন্ডার এস্টিমেট করছে? পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3তলা 4তলা 5তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে বলাটা। এটা রবীন্দ্রনাথের দেবতার গাছ কবিতা আছে না, যে চল তোরে দিয়ে আসি সাগরের চলে। এটা কি তার মনের কথা ছিল? পার্টিটা তো উঠে যাবে, পার্টিটা তো এটারও ভিত্তি করে তো পার্টি। আচ্ছা, কাউন্সিলর, পঞ্চায়েতের যে প্রধান বা তৃণমূল কংগ্রেসের অনেকের নেতারা, তারা যে টাকা খাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রী এতদিন পরে জানলেন নাকি? গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে 1 পয়সাও পায় না? পার্টি পায়। যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি। স্বয়ং মুখ্যমন্ত্রী কতখানি ভীত যে তিনি সবাইকে ডেকে হঠাৎ করে এই ধমক ইত্যাদি দেওয়া শুরু করেছে। এর থেকে একটা জিনিস প্রমাণিত যে রাজ্যের মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের অপশাসন, তার থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য বিজেপির প্রতি যে ভরসা তারা দেখিয়েছে, সেটা নিয়ে
তৃণমূল কংগ্রেসের নেত্রী এখন তিনি মেঘ দেখে ভয় পাচ্ছেন, তার জন্য তিনি এই ধরনের কথা বলছেন বলে আমি মনে করি। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না, হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। মনে রাখবেন প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে। আচ্ছা, বিজেপি বারবার অনুপ্রবেশের কথা বলে, ভিন রাজ্য থেকে ভিন দেশ থেকে নাকি লোকজন এখানে ঢুকে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভিন দেশের কথাটা বললেন না, কিন্তু তিনি কিন্তু ভিন রাজ্যের কথাটা বললেন। মানে আমাদের রাজ্যে অনুপ্রবেশ ঘটছে, 5খানা রাজ্যের কথা বলেন, গোটা 5 রাজ্য থেকে নাকি লোকজন এখানে ঢুকে পড়ছে এবং আমাদের আইডেন্টিটিটা চুরিয়ে যাচ্ছে। এটা তো খুব নির্দিষ্ট করে বললেন, বাঙালির আইডেন্টিটি চুরিয়ে যাচ্ছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। শুনতে শুনতে মনে হচ্ছিল জানেন তো সেই গল্পটা, এক গৃহস্থের বাড়িতে চোর ঢুকেছে চুরি করতে। তো যখন তিনি পরের দিন সব প্রতিবেশীদের গল্পটা বলছেন, বললেন প্রথমে বাড়িতে চোর ঢুকলো, সবাই উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো আপনি কি করছিলেন? তিনি বললেন আমি দেখছিলাম। তারপর চোর আলমারি ভাঙলো, আপনি কি করছিলেন? আমি দেখছিলাম। তারপর চোর টাকা পয়সা সব নামিয়ে পুটলি করে নিয়ে পালিয়ে গেল, আপনি কি করছিলেন? আমি দেখছিলাম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন টাকা পয়সা নিয়ে অবাঙালিদের বসানো হয়েছে, 5 রাজ্যের লোক সরকারি সুবিধা নিয়ে চলে যাচ্ছে, বাংলায় কথা বলার লোক পাওয়া যাবে না। বিজেপি তারা অভিযোগ করে বাংলায় একটা সময় হিন্দু বলে কিছু থাকবে না। এবার গৈরিক শিবির যদি মেরুকরণ করে, এরকম ধর্মীয় মেরুকরণ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? কী ধরনের মেরুকরণ এটা? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন 5 রাজ্যের নাগরিকের চাপ তাকে সামলাতে হয়। বিজেপি অভিযোগ করে কি পশ্চিমবঙ্গের ভোট ব্যাংক বাড়াতে অবৈধভাবে বাংলাদেশের নাগরিকদের ঢুকিয়ে দেওয়া হয়। সম্প্রতি গুজরাতে এক বাংলাদেশি ধরা পড়েছে যে ভুয়ো হিন্দু পরিচয়পত্র তৈরি করে গুজরাতে থাকছিল। রাজ্য বিজেপির অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গের এক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে গুজরাতে গেছিল সে। এমনকি বাংলাদেশের সাংসদ খুনে যে কসাইকে ওই মুম্বাই থেকে ধরে আনা হয়েছিল, সেও ভারতে অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে বাংলা কি সন্ত্রাস বান্ধব হয়ে উঠছে? যদি প্রশ্নটা বিজেপির কোনো নেতার সামনে রাখা যায়, নিশ্চিতভাবে তারা তাতে সায় দেবেন এবং সে কথাটাই বলবেন। কিন্তু আমরা তো তা বলবো না। রাজ্যের পরিবেশ সন্ত্রাস বান্ধব এ কথা বলা মানে রাজ্যের ভাবমূর্তির দিকে কালি ছেটানো, সেটা কিছুতেই মানতে পারি না। কিন্তু কালি কি একেবারেই ছেটায়নি? এই বেঙ্গালুর মালেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হলো, 2 ষড়যন্ত্রকারী ধরা পড়লো আমাদের রাজ্যে। রাজ্যের দাবি রাজ্য পুলিশই ধরেছে, কিন্তু ধরা পড়ার আগে তারা যে প্রায় 1 মাস এই রাজ্যে নিরুপদ্রবে লুকিয়েছিল, সেটাও তো সত্যি। বাংলাদেশের সাংসদ এখানে এসে খুন হলেন, ব্যবসায়িক কারণে হয়তো তাকে ভাড়াটে খুনি দিয়ে খুন করিয়েছে, তারই কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। এতে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে তার আঁচ পড়েনি, সব ঠিক, কিন্তু খুনটা তো পশ্চিমবঙ্গে হয়েছে। সাংসদকে তার নিজের দেশের খুনিরা সে দেশে খুন করাচ্ছে, পশ্চিমবঙ্গে খুন করাটা সমীচীন বলে মনে করেছে। এবার দুর্গাপুরের কাকসায় ধরা পড়েছে 21 বছরের মোহাম্মদ হাবিবুল্লাহ, মানকর কলেজের কম্পিউটার সায়েন্সের ফার্স্ট ইয়ারের ছাত্র। সে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে 80% বেশি নম্বর পেয়ে পাস করেছে হাবিবুল্লাহ। এমন মেধাবী ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হতে না চেয়ে কখন এভাবে জঙ্গি হতে চায় বলুন তো? যখন কাঁচা মনটাকে বিষিয়ে দেওয়ার একটা সিস্টেম কোথাও কাজ করতে থাকে। হাবিবুল্লাহর মগজ ধোলাই কারা করেছিল তাদের খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। একটা নতুন জঙ্গি গোষ্ঠীর নাম জানা গেছে, শাহাদাত। এটা একটা আরবি শব্দ, শহীদ মানে যিনি আত্মবলিদান দেন, শাহাদাত মানে আত্মবলিদান, ফার্সি ভাষায় যাকে কুরবানি বলা হয়। এই সংগঠনের সদস্যদের আফগানিস্তানে পাঠিয়ে তালিবানি কায়দায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও ছিল এবং সেই সমস্ত পরিকল্পনাই নাকি এই রাজ্যে বসেই হয়েছিল।
বাংলার সঙ্গে ফের জঙ্গি যোগ। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত পশ্চিমবঙ্গে রীতিমতো ঘাঁটি তৈরির পরিকল্পনায় নেমেছে। এই রাজ্যের জন্য শাহাদাত এক অশনি সংকেত। বাংলার পড়ুয়া এবং শিক্ষকদের জালে জড়ানোই এই মডিউলের টার্গেট। ধৃত হাবিবুল্লাহকে জেরায় সামনে আসছে আরও তথ্য। সালাউদ্দিন নাম নিয়ে হাবিবুল্লাহ বাংলাদেশের সদস্যদের সঙ্গে যোগাযোগ করত। সোশ্যাল মিডিয়া এবং ডার্ক ওয়েবে জিহাদ নিয়ে পড়াশোনা করে অনলাইনে সংগঠন তৈরি করে হাবিবুল্লাহ। অন্য কারোর কাছ থেকে সে কোনো নির্দেশ পেত না, জেরায় দাবি হাবিবুল্লাহর। তাকে জেরা করে আরও 3 জনের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। তাদের চিহ্নিত করার কাজ চলছে বলে সূত্রের খবর। শীর্ষ নেতাদের আড়াল করতেই নিজেকে সালাউদ্দিন বলছে হাবিবুল্লাহ, দাবি গোয়েন্দাদের। শুধুমাত্র অনলাইনে এভাবে 100 থেকে 120 জনের সংগঠন তৈরি সম্ভব নয় মনে করছেন তদন্তকারীরা। সংগঠন তৈরি করতে অর্থের প্রয়োজন। সেই অর্থ কোথা থেকে পেল এই পড়ুয়া, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, সাবেক আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিন বাংলাদেশের আল কায়দাপন্থী লোকজনকে নিয়ে এই সংগঠনের জন্ম। 2017 সালে আনসারুল বাংলা টিম নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর জন্ম আনসার আল ইসলামের। শাহাদাতের সদস্যদের কাছ থেকে একটি অ্যাপ ভিআইপি পাওয়া গেছে। এই অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখা হয়। বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া শিক্ষকদের মধ্যে সংগঠন বিস্তার করা হয়। গাজায় ইসরায়েল হামলার ভিডিও দেখিয়ে, বহু ক্ষেত্রে অতিরঞ্জিত কিংবা মিথ্যা তথ্য দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সংগঠনের সদস্য করা হয়। বাংলাদেশে এই সংগঠনের এখনও পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে খাগড়াগড় কাণ্ডে জড়িত জেএমবির সঙ্গে শাহাদাতের পার্থক্য রয়েছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, রাজ্যের ভারী শিল্পে বিনিয়োগটা রাজার কাপড়ের মতো, জানেন তো, এত সূক্ষ্ম যে খালি চোখে দেখা যায় না। অথচ এ রাজ্যে জঙ্গি শিল্পে বিদেশি বিনিয়োগটা, এই সমস্ত ঘটনাগুলোকে আপনি যদি যোগ করেন তাহলে চোখে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। বিষয়টা কিন্তু রাজ্যের জন্য মোটেও স্বস্তির নয়। তাহলে রাজ্য সরকার বা শাসক দলের জন্য কি একটুও স্বস্তি নেই? আছে, অবশ্যই আছে। সেই স্বস্তিটা যেটার খোঁজে রাজনৈতিক নেতারা সব সময় থাকেন, একটা রেফারেন্স ফ্রেম। মানে কোথাও গিয়ে কোনো কিছু একটা যদি রাজ্যে ঘটে, যেটা এ রাজ্যের সরকার বা শাসক দল বা সেই দল, যে কোনো রাজনৈতিক দল, তাদের জন্য একটুখানি অস্বস্তিকর, তারা আরেকটা ওরকম ঘটনা খোঁজেন যেটা দেখিয়ে তারা বলতে পারবেন ওটাও তো হচ্ছে, ওখানেও তো হচ্ছে, শুধু শুধু আমাদের কেন দোষ দেওয়া হচ্ছে, আমাদেরটা অতটা না। এই যে ডাক্তারির এন্ট্রান্স পরীক্ষা, সেটা নিয়ে প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই এখন তদন্ত করছে। কিভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে এই নিটের প্রশ্নগুলো ছড়িয়ে পড়লো সেটা জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে। তার মধ্যে ডার্ক ওয়েব ঢুকে গেছে, টেলিগ্রামের বিভিন্ন চ্যানেল সেগুলোকে ব্লক টক করা হয়েছে। এবং এখন পর্যন্ত বিহার পুলিশ ওই নিট কেলেঙ্কারিতে যাদের গ্রেফতার করেছে তাদের নিজেদের হেফাজতে নিতে চলেছে সিবিআই। এইসব খবর মনে হচ্ছে রাজ্যের সরকার এবং তৃণমূলের জন্য যথেষ্ট স্বস্তিদায়ক। এবং তার মধ্যে স্বস্তিটা আরও বেড়ে গেছে কখন জানেন? যখন ওই সমস্ত কাজকর্ম করতে গিয়ে, ওখানে বিহারে তদন্ত করতে গিয়ে সিবিআই কোথাও বাধার সামনে পড়েছে, কখনো হেনস্থা হয়েছে। এবার সদ্য তারা গেছিল তদন্ত করতে, সেখানে তাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। এটা যে কী স্বস্তিদায়ক ভাবতে পারবেন না। কারণ এ রাজ্যে সিবিআই তো সেই তদন্ত করতে এসে সন্দেশখালিতে সেই যে শাহজাহানের অনুগামীদের হাতে প্রহরিত হয়েছে বলে শোনা গেল, এবং তারপর থেকে যা যা ঘটছে গোটা দেশের সামনে শাহজাহান এবং সন্দেশখালি একটা জাতীয় ইস্যু হয়ে গেছিল। এটা তো রাজ্যের পক্ষে যথেষ্ট অমর্যাদার বিষয় ছিল। বিরোধীরা কথায় কথায় রাজ্যের এই খারাপ দিকগুলো তুলে ধরে তৃণমূলকে অস্বস্তিতে ফেলছিল। এমনিতে লোকসভা ভোটে 29টা আসন জিতেছে তৃণমূল, কিন্তু বিরোধীদের এই অভিযোগগুলো বা এই অস্বস্তিগুলো, সেগুলো কিন্তু কোথাও গিয়ে কাঁটার মতো বিঁধছিল।
এরপর এই নিট কেলেঙ্কারি এবং বিহারে সেই কেলেঙ্কারির যোগসূত্র উদ্ধার এবং সেইটার তদন্ত করতে গিয়ে বিহারে গিয়ে সিবিআই এর আক্রান্ত হওয়া, এটা কিন্তু এখানকার তৃণমূলকে বিরাট স্বস্তি দিচ্ছে। কারণ এরপর রাজ্যে কোনো যদি একবারও কেউ ভুল করে ওই এখানে সন্দেশখালির দিকে আঙুল তোলার চেষ্টা করেন, তাহলে কিন্তু শাসক দলের নেতারা নিশ্চিন্তে বিহারের দিকে আঙুল তুলে বলবেন ওখানে তো বিজেপির জোট সরকার চলছে, সেখানে যদি সিবিআই আক্রান্ত হতে পারে, আমাদের এখানে কি এমন হলো। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.